আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 4-0 গোলের ব্যবধানে হেরে এই এশিয়ান কাপ থেকে বিদায় নিল। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপটা খেলেছিল, সেই গৌরবটা বাংলাদেশ অর্জন করেছিল। তবে শেষ ম্যাচে যে প্রত্যাশা ছিল বাংলাদেশের, সেই প্রত্যাশা কি আদৌ মিটাতে পেরেছে? কিংবা পিটার বাটলার তার যে টেকনিক্যালি করার কথা ছিল মাঠে, সেটাও কি করতে পেরেছে কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা। বাংলাদেশের চেয়ে উজবেকিস্তান প্রায় 65 ধাপেরও বেশি উপরে র্যাঙ্কিং এ, কিন্তু চায়না এবং নর্থ কোরিয়ার বিপক্ষে মেয়েরা যে লড়াকু পারফরমেন্সটা দিয়েছে, নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার যেই প্রতিজ্ঞা সেটা দেখিয়েছে, সেই জায়গা থেকে ভক্তরা একটু বেশি আশা করে ফেলেছিলেন। কেননা উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচটা জয় হলেই মূলত পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই হতো। আমরা আসলে সেই স্বপ্নটাই দেখেছিলাম। র্যাঙ্কিং এ প্রায় 65 ধাপেরও উপরে এই উজবেকিস্তান, কিন্তু চায়না এবং নর্থ কোরিয়ার বিপক্ষে মেয়েরা যেই পারফরমেন্সটা দেখিয়েছে, সবটুকু উজাড় করে দিয়ে নিংড়ে দিয়ে নিজেদের সেরাটা বের করে পারফরমেন্স দেওয়া, মাঠে লড়াকু যেই মনোভাব তৈরি করা, সেই জায়গা থেকেই মূলত শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে আমরা সবাই এই স্বপ্নটাই দেখেছিলাম, কিছু একটা হয়তোবা করে ফেলবে বাংলাদেশের মেয়েরা। তবে মাঠের পারফরমেন্স কিংবা মাঠের বাস্তবতা সবকিছুই কিন্তু ভিন্ন। যদিও স্কোর লাইনটা দেখলে সবাই বলবে এই ম্যাচটা বাংলাদেশ আসলে ভালো খেলতে পারেনি, কেননা ওই যে নর্থ কোরিয়ার বিপক্ষের যে স্কোর লাইন সেটা আর এটা তো সেম। তাহলে পারফরমেন্সটা ভালো হলোই বা কিভাবে? তবে যারা পুরো ম্যাচটা দেখেছেন তারাই আসলে বলতে পারবেন মাঠে বাংলাদেশ আসলেই ভালো খেলছে। কেননা প্রথম 10-15 মিনিটের পরে পুরো হাফ টাইম উজবেকিস্তানকে বাংলাদেশ যেভাবে চাপে রেখেছে, ওই একটা স্কোরই শুধু প্রথম হাফে বাংলাদেশকে পিছিয়ে রেখেছে। আসলে এরপরে শুধু বাংলাদেশ মাঠে দাপিয়ে বেরিয়েছে। তবে একটা জায়গায় কমতি ছিল, স্কোরটা ফাইনালি পাওয়া হয়নি। তবে ঋতুপর্ণা চাকমা আরো একবার সেই চায়নার ম্যাচটাই মনে করিয়ে দিলেন, যেন সেম একটা স্কোরের জন্য শট নিয়েছিলেন, তবে গোলকিপার সেটাও ফিরিয়ে দিয়েছেন চায়নার গোলকিপারের মতোই। তবে বড় মঞ্চে এটাই সম্ভবত পার্থক্য। এই ঋতুপর্ণা সম্ভবত 4-5টা গোল করে বসতেন যদি সাফের কোনো আসরে তিনি এই পারফর্মটা দিতেন। তার মানে দক্ষিণ এশিয়ার ফুটবলার কিংবা গোলকিপারদের সাথে এই যে এশিয়ান গোলকিপার কিংবা ফুটবল ঐতিহ্য, ফুটবল পারফরমেন্স, ক্যাপাবিলিটি, সব জায়গায় যে পার্থক্যটা, সেটা কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশ না গেলে আমরা এতটা স্পষ্টভাবে দেখতে পারতাম না। তবে এই ম্যাচে বাংলাদেশের হাইল্যান্ড ডিফেন্স পিটার বাটলার যেটা অ্যাপ্লাই করেছেন, চায়নার বিপক্ষেও সেটা কাজ করেছে এবং নর্থ কোরিয়ার বিপক্ষেও তিনি খুব ভালোভাবেই এক্সিকিউট করেছেন। তবে আমার মনে হয় এই ম্যাচ প্ল্যানিং গুলো আর একটু ডেভেলপ করা দরকার। কেননা উজবেকিস্তানের যে কোচ রয়েছেন তিনি আসলে এই জায়গাটা নিয়ে অনেক বেশি কাজ করেছেন। বাংলাদেশের প্রথম 2টা ম্যাচ তিনি ভালোভাবেই পর্যবেক্ষণে রেখেছেন। যখন চায়নার বিপক্ষে বাংলাদেশ ওরকমের পারফরমেন্স দেয় 2-0 গোলের ব্যবধানের, সেই জায়গায় উজবেকিস্তান তো এই গ্রুপে বাংলাদেশের চেয়ে একটু উপরে হলেও বাকি 2 দলের চেয়ে পেছানো, সেই জায়গায় তাদের প্ল্যানিংটাই ছিল এই একটা জায়গায় সবচেয়ে কঠিন প্ল্যানিং, যে হাইলাইন ডিফেন্সটা ভাঙতে হবে বাংলাদেশের, এবং তারা সেটাই করেছে। ম্যাচের শুরু থেকেই তাদের ক্যাপ্টেন যেভাবে এই হাইলাইন ডিফেন্স ভাঙার জন্য অ্যাটাক গুলো করেছেন, লং বল গুলো খেলেছেন, সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। এবং বাংলাদেশ এই ম্যাচে একটা জায়গায় পেছানো ছিল, ফাইনাল টাচ এবং ফাইনাল থার্ডে যেই শটগুলো নেওয়া দরকার ছিল নিখুঁত পিন পয়েন্ট, সেগুলো আসলে নিতে পারেনি। বাংলাদেশ অনেক বেশি অ্যাটাক করেছে থার্ড যে অঞ্চলটাতে, ডিবক্সের যে এরিয়াটাতে, সেখানে অনেকবার গিয়েছে বাংলাদেশ। প্রায় 16টা শট বাংলাদেশ নিয়েছে, যদিও অন টার্গেট মাত্র 6টি। যদিও অন টার্গেট শট উজবেকিস্তানের চেয়ে কম, কিন্তু শট বাংলাদেশ নিয়েছে উজবেকিস্তানের চেয়েও বেশি। তবে ফাইনাল থার্ডে বাংলাদেশকে ঘোরাফেরা অনেক বেশি করতে দেখা গিয়েছে, যেটা নর্থ কোরিয়ার বিপক্ষের ম্যাচে আমরা দেখতেই পাইনি। তার মানে চেপেই ধরেছিল শুধুমাত্র একটা কমতি, সেই একটা কমতির কারণেই তো ম্যাচের রেজাল্টটা চলে আসে এবং সেটাই হয়েছে। উজবেকিস্তান কিন্তু কোয়ালিফাই করেছে, এই সম্ভাবনাটাই আমরা দেখেছিলাম, এই স্বপ্নটাই আমরা দেখেছিলাম।
সেটা উজবেকিস্তান অর্জন করেছে, বাংলাদেশ শেষ মুহূর্তে সেটা আর করতে পারেনি। তবে বাংলাদেশ এই লেভেলের ফুটবল খেলতে পারেনি কখনোই, এবং এই লেভেলে যেতেও পারেনি, এই লেভেলের দলের সাথেও পারফরমেন্স করতে পারেনি। ওই জায়গাটাই আমার এই টুর্নামেন্ট থেকে সবচেয়ে বেশি প্রাপ্তি মনে হয়, কেননা যেই লেভেলের ফুটবল বাংলাদেশ খেলার স্বপ্ন দেখতো সেটা বাংলাদেশ আলটিমেটলি খেলে এসেছে এই এশিয়ান কাপে। কেননা এশিয়ান কাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচও বাংলাদেশ এই লেভেলের দলগুলোর সাথে খেলতে পারেনি। ওই শুধু সাফের যেই নেপাল, মালদ্বীপস, ভুটান, ইন্ডিয়া, এর বাইরে আমাদের আসলে বড় দলের সাথে পারফরমেন্সটাই বা কোথায়। সেই অস্ট্রেলিয়ার সাথে কবে খেলেছিলাম সেটা অনেকে ভুলেই গিয়েছেন, এবং এই এশিয়ান কাপে এত কম র্যাঙ্কিং যারা চায়না, নর্থ কোরিয়া কিংবা উজবেকিস্তান কি বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে না? সেটাই তো আমরা মাঠের পারফরমেন্সেও দেখেছি, র্যাঙ্কিং এও সেটাই সেই কথাই বলে। অপরদিকে আমরা যে এক্সপেকটেশন করেছিলাম, ইন্ডিয়া যেই ম্যাচটা 11 গোল হজম করে, বাংলাদেশ কিন্তু সেখানে 11 গোল হজম করেনি। বাংলাদেশ পুরো টুর্নামেন্টেই 10 গোল হজম করেছে। সেখানে আমরা এই টুর্নামেন্টে অনেক বেশি ভালো পারফরমেন্স দেখিয়েছি, ইন্ডিয়া সেটা কিন্তু আমাদেরকে হাতে ধরে দেখিয়ে দিয়েছে। এখন আপনি বলতে পারেন যে আরেকটা দল হারার কারণে কি আমরা ভালো খেললাম সেটা বলতে পারি? দেখেন, ইন্ডিয়ার র্যাঙ্কিংটা হচ্ছে এখন 67, যেখানে বাংলাদেশ 112। ইন্ডিয়ার সাথে যে র্যাঙ্কিং, সেই জায়গায় ভিয়েতনাম কিংবা এই যে উজবেকিস্তান তারা তো কাছাকাছি। সেখানে বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ান পারফরমেন্সটা আরো বেশি বেটার আশা করেছিলাম। ইভেন আমিও আশা করেছিলাম কোয়ালিফাই করে ফেলতে পারে এই টুর্নামেন্টে ইন্ডিয়া, সেটা পর্যন্ত আমি আশা করেছিলাম। বাংলাদেশ কোয়ালিফাই না করলেও টিম ইন্ডিয়া কিন্তু করে ফেলতে পারে, কিন্তু বাস্তবতা, বাস্তব চিত্র, বাস্তব প্রেক্ষাপট পুরোটাই যেন উল্টো। পুরো টুর্নামেন্টে যতগুলো গোল খায়নি ইন্ডিয়া ঠিক এক ম্যাচে তার চেয়ে বেশি গোল হজম করেছে। বাংলাদেশের এই দলটা নিয়ে অনেক বেশি পজিটিভ জায়গা রয়েছে, যদিও এই ম্যাচের পারফরমেন্স নিয়ে আমি অনেক বেশি ডিপলি আলোচনা করতে চাই না। অনেক পাওয়ার আছে, অনেক নেগেটিভ সাইডও রয়েছে এই ম্যাচে, তবে বাংলাদেশের পজিটিভ সাইডগুলোই সবচেয়ে বেশি উল্লেখ করব। এই 3টা ম্যাচ বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করেছে, বাংলাদেশের যেই ঘাটতিগুলো ছিল, ফাইনাল থার্ডে নিখুঁত ফিনিশিং করার মতো, নিখুঁত ক্রস করার মতো এই জায়গাগুলো উন্নতি দরকার। হাইলাইন ডিফেন্স যদি আমরা খেলতে চাই পরবর্তীতে, সেই জায়গাটাতে আরো বেশি প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশনটা দরকার ডিফেন্ডারদের মধ্যে, এই বিষয়টাও আরো উন্নতি করতে হবে। এবং আমাদের আরেকটা জায়গায় কমতি রয়েছে, আমরা প্রথম 2 ম্যাচে যেভাবে ব্যাক টু ব্যাক গোল হজম করেছি, তৃতীয় ম্যাচে কিন্তু সেই জায়গাটা পিটার বাটলার উন্নতি করেছেন। এই জায়গাটা নিশ্চয়ই প্রশংসা করতে হয় এবং এই জিনিসটা ধরে রাখতে হবে। আমরা মেন্স ফুটবল টিমের ব্যাপারেও এই জিনিসগুলো লক্ষ্য করেছি, ব্যাক টু ব্যাক গোল খাওয়ার একটা প্রবণতা, হুট করে শেষ মুহূর্তে গিয়ে গোল খাওয়া কিংবা ব্যাক টু ব্যাক গোল খাওয়া, এই 2টা জায়গায় উন্নতি করতেই হবে। এই 3টা জায়গায় যদি আমাদের নারী ফুটবল টিমটা উন্নতি করতে পারে, আমাদের লেভেলটা আরো বেশি আপ হবে এবং আমাদের নারী ফুটবলটা আরো বেশি সামনের দিকে যাবে। এবং এই দলটা নিয়ে আমার আরেকটা আসার জায়গা হচ্ছে, এই দলে সবারই বয়সটা 18-20-এর মতো, 21-এর বেশি 2-1 জন সম্ভবত রয়েছে, এবং সবারই যে বয়সটা কম, নিশ্চয়ই প্রায় 5-7 বছর এরা একসাথে খেলতে পারবে। পরবর্তী টুর্নামেন্ট গুলো বলেন কিংবা পরবর্তী ম্যাচ গুলো বলেন, সেই জায়গায় আমার মনে হয় অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে মিলি আক্তার গোলকিপারকে নিয়ে তো প্রশংসা করতেই হয়। যদিও শেষ ম্যাচে দুই একটা ব্লেন্ডার হতে দেখেছি, কিন্তু তার পারফরমেন্সটা পুরো টুর্নামেন্ট জুড়ে 3টা ম্যাচেই তিনি চমৎকার ভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন। যেখানে তার চাপ ছিল একজন সিনিয়র ফুটবলার রূপনা চাকমা, তাকে টপকে যখন পিটার বাটলার এই মিলি আক্তারকে এখানে দাঁড় করিয়ে দেন, সেই চাপটা তো রয়েছেই। এবং তার প্রথম ম্যাচ খেলেছেন চায়নার বিপক্ষে, অভিষেক হয়েছে এশিয়ান কাপের মতো মঞ্চ, এতগুলো চাপ সামলে যেভাবে তিনি পারফরমেন্স করেছেন অনবদ্য, এই পারফরমেন্সের উপরে আসলে আমার আর কোনো কথা থাকার কথা না কোনো ভক্তদের। কেননা একজন সিনিয়র গোলকিপারের চাপ তো আপনার সামনে এখানে, এবং আপনার অভিষেক হচ্ছে এশিয়ান কাপের মতো মঞ্চ, যেখানে হাইটে আমাদের সব ফুটবলাররা এভারেজে 8 ইঞ্চির চেয়েও কম অন্য ফুটবলারদের চেয়ে, প্রতিপক্ষের চেয়ে, এবং আপনি প্রথমবারের মতো গোলবারের সামনে দাঁড়ালেন, যেখানে র্যাঙ্কিং এ 9, 17 কিংবা
এই যে 36, 37, 50 এরকমের দলগুলো আপনার সামনে, সেই জায়গায় আপনার পারফরমেন্সটা নিশ্চয়ই প্রশংসনীয়। আপনার কি মনে হয় এই এশিয়ান কাপে আমি যেই স্বপ্নগুলো দেখেছিলাম কিংবা যে প্রত্যাশাগুলো করেছিলাম সেগুলো না পেলেও বাংলাদেশের ফুটবলের উন্নতির যে জায়গাগুলো দেখেছি, আপনিও কি সেগুলো দেখছেন কিনা? ভবিষ্যতে বাংলাদেশ ওমেন্স ফুটবল নিয়ে যে সম্ভাবনা, আপনিও কি সেখানে একমত কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।